রাজারপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক অন্ধ মা বাবা, বিষ্ণু এবং সুমিত্রা। তাদের ছিল তিনটি মেয়ে, টাপুর, টুপুর এবং নুপুর। তাদের মধ্যে বড় মেয়ে টাপুর ছিল খুবই নম্র এবং ভদ্র স্বভাবের, কিন্তু তার বিপরীত ছিল দুই বোন। তারা কোনো কাজ করতো না, সমস্ত কাজ টাপুরকে দিয়েই করিয়ে নিত। কই রে মা, তোরা কোথায় গেলি সব? বেলা যে বয়ে গেল, রান্নাটা সেরে ফেল। তোর বাবার ফুল বিক্রি করে বাড়ি আসার সময় হয়ে গেল। হ্যাঁ, এই তো মা, বলো কি রান্না করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আজকে বাড়িটা অনেক নোংরা হয়েছিল, তাই ঝাড় দিতে গিয়ে দেরি হয়ে গেল। এ কি মা, তাহলে ওরা কি করছে? আমি তো ভাবলাম তোরা তিনজনে মিলেই বাড়ি পরিষ্কার করেছিস। কি মা, দিদি বলল আর তুমি বিশ্বাস করে নিলে? বাড়িতে এত নোংরা হয়েছে কাল রাতে ঝড় আসাতে, আর তুমি ভাবছো দিদি একাই পরিষ্কার করে ফেলতে পেরেছে? হ্যাঁ মা, আমরা দুজনেই পরিষ্কার করেছি দিদির সাথে। কি রে তোরা এগুলো কি বলছিস? তোরা কখন কাজ করলি আমার সাথে? মা ছাড়ো তো দিদির কথা, দুপুরে কি রান্না হবে সেটা বলো, বাবা চলে আসবে এক্ষুনি। আজ আর বেশি কিছু রান্না করার নেই, আলু আর পটল দিয়ে একটা তরকারি আর ভাত কর। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমরা ঠিক করে নেব। দেখিস মা, তোরা মিলেমিশে ঠিকঠাক করে করিস। আমি তো চোখে দেখতে পাই না, চাইলেও তো তোদের দুবেলা দুমুঠো রান্না করে খাওয়াতে পারি না। না মা, তুমি কষ্ট পেও না, আমরা থাকতে তুমি রান্না করবেই বা কেন? আচ্ছা মা, এবার তুমি ঘরে যাও। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাচ্ছি, তোর বাবা আসলে ডাকিস। এই দিদি, তুই মার কাছে আমাদের নামে এগুলো কি ভুলভাল লাগাচ্ছিলি রে? আমি আবার তোদের নামে কি ভুলভাল লাগাবো রে মার কাছে? ন্যাকা, কিছু বোঝো না না, মার কাছে এটাই বোঝাতে চাইছিল আমরা খারাপ আর ও ভালো। আমি আবার কখন বললাম মাকে যে আমি ভালো তোরা খারাপ? তুই যে বাড়ির সব কাজ করিস, সেটা মার কাছে বলার কি প্রয়োজন ছিল? এতে আমি কি দোষ করলাম? যেটা সত্যি আমি সেটাই তো বললাম। দেখ দিদি, আমাদের গায়ের রং টকটকে ফর্সা, আর আমরা যদি তোর মতো কাজ করি তাহলে আমাদের গায়ের রং নষ্ট হয়ে যাবে না? আরে এমনিতেও দিদি তুই তো কালো, তুই যদি কাজ করিস তোর কোনো অসুবিধা হবে না, তুই কাজ করলেও কালো থাকবি, না করলেও কালো থাকবি, তাই না বল টুপুর দিদি? হা হা হা, ঠিকই বলেছিস, একদম ঠিক। নে, এবার রান্নাটা করে ফেল, আমাদের একটু কাজ আছে। কি রে দিদি, ফেস প্যাক লাগাবি না? হ্যাঁ চল, তাই তো বলছি, তাড়াতাড়ি চল। এরপর টাপুর বোনেদের কথায় খুব কষ্ট পেল এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। কিন্তু সে বোনেদের এতটা ভালোবাসে যে তাদের কথাগুলোর কোনো প্রতিবাদ সে করল না। আচ্ছা ঠিক আছে, সে নয় আমি রান্না করলাম, কিন্তু তোরা ফেস প্যাক কেনার টাকা কোথা থেকে পেলি? এইসব তোর জেনে লাভ নেই রে, তুই আর এইসব ফেস প্যাকের মর্ম কি বুঝবি? যাদের ফেস প্যাক লাগানোর দরকার তারা তার টাকা ঠিক জোগাড় করে নিতে পারে। ও, এইবার বুঝলাম, তার মানে ওই দিন বাবার কিছু টাকা হারিয়ে গেছিল, তার মানে সেটা তোরাই নিয়েছিস না বল? এই দিদি, তুই বেশি কথা বলিস না, তুই আমাদের চোর বানাতে চাইছিস না? তোর যেটা কাজ তুই সেটাই কর, তোর আমাদের দিকে এত নাক গলাতে হবে না। দেখ, আমাদের ভালো তোকে দেখতে হবে না, বাবা চলে আসবে, রান্না কর, চল তো বোন।
এই কথা শুনে টাপুর কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল রান্না করতে। এইভাবেই টাপুর দুই বোনের অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিনের পর দিন সমস্ত কাজ নিজেই করতে থাকলো। ও বিষ্ণুদা, শুনছো? ও বিষ্ণুদা। আরে আরে, রঘু যে, অনেকদিন পর দেখা হলো, কি খবর বল? আরে আমি তো তোমাকে খুঁজছি। আমার অপেক্ষায়? কেন, কি হয়েছে? আরে এই কালীচরণ বাবু এই দুদিন ধরে আমার মাথা খারাপ করে দিলেন। তার একমাত্র ছেলে বাপনের বিয়ের জন্য একটা গরিব ঘরের কাজকর্ম জানা ভদ্র সুশীল মেয়ে খুঁজে দিতে বলছেন। ও, এই খবর? তা আমাকে কেন খুঁজছে? আরে দাদা, তোমার মেয়েদেরও তো বিয়ের বয়স প্রায় হয়েই এসেছে, তাই ভাবলাম তোমাকেই আগে বলি। অন্ধ মানুষ তুমি, তোমার মেয়েদের ভালো জায়গায় বিয়ে করিয়ে যদি তোমার একটু সাহায্য করতে পারি। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে কথা বলে দেখছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে জানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে জানিয়ে আসবো তোমাকে। এই কথা শুনে বিষ্ণু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল। সুমিত্রা, কোথায় গেলে? কই রে মা, তোরা কি করছিস? রান্না বান্না হলো তোদের? খুব খিদে পেয়েছে যে। এই তো বাবা, রান্না হয়ে এসেছে। বাবা, এই তো ভাতটা নামাচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে নাও তো। এই দিদি, যা বাবাকে হাত মুখ ধোয়ার জল দিয়ে আয়। টুপুর মা, রান্না করে ফেলেছিস? বাহ, খুব ভালো কথা। তোর মাকে ডাকতো একবার। হ্যাঁ বাবা, এই তো রান্না সারলাম। মা বলে গেছিল তুমি আজ তাড়াতাড়ি চলে আসবে। এই টাপুর দিদি, বাবার হাত মুখ ধোয়ার জলটা তো এনে দে, নাকি এটাও আমিই আনবো? টাপুর সব বুঝল যে ওরা বাবাকে এটাই বোঝাতে চাইছে যে রান্না বান্না সব ওরাই সারল, কিন্তু তাও টাপুর কিছুই বলল না। হ্যাঁ হ্যাঁ, এই তো জল এনে দিচ্ছে এক্ষুনি, তোদেরকে যেতে হবে না বোন। মেয়েগুলো কত খেয়াল রাখে আমার। বেঁচে থাক মা, তোরা বেঁচে থাক। এ কি, তুমি কখন আসলে? আমি তো সেটাই ভাবছি যে তুমি আজ তাড়াতাড়ি ফিরবে বলে এখনো কেন আসছো না। আরে গিন্নি, আমি তো কখন চলে এসেছি, তুমি শুনতে পাওনি? তোমাকে কখন থেকে ডাকছি আমি। আজ একটা কাণ্ড হয়েছে রাস্তায়, জানো? থাক বাবা, ওসব কাণ্ডের কথা পরে বলো, আগে হাত মুখ ধুয়ে খেয়ে নাও তো দেখি। আমি খাবার বাড়তে যাচ্ছি, তারপর সব কথা আরাম করে বলো, কেমন? হ্যাঁ ঠিকই তো বলেছে, যাও তুমি হাত পা ধুয়ে এসো, খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, হাত পা ধুয়ে আসছি, তুই ভাত বেড়ে ফেল, আজ সবাই মিলে একসাথে খাবো। তা, যে কথাটা বলবো ভাবছিলাম। হ্যাঁ বলো, কি বলছিলে তখন? রাস্তায় আজ হঠাৎ রঘুর সাথে দেখা হয়। ও, এই কথা? এ তো খুব ভালো কথা। কেমন আছে রঘু ঠাকুরপো? হ্যাঁ, ও তো খুব ভালোই আছে, কিন্তু গিন্নি আমাকে বলছিল ওকে নাকি কে একজন বলেছে ছেলের বিয়ের জন্য মেয়ে চাই, তাই আমাকে বলছিল। তা আমাদের মেয়েদেরও তো বিয়ে দিতে হবে, সে খেয়াল আছে তোমার? সে খেয়াল কি আর নেই আমার? তার জন্যই তো বিষ্ণু আমাকে বলল আমাদের মেয়ের কথা। তিনি গ্রামের খুব বড় একজন ব্যবসায়ী, তার একমাত্র ছেলের জন্য মেয়ে চাই। আমাদের 3 মেয়ের মধ্যে যে কোনো একজনকে ঠিক পছন্দ করে নেবে ওরা, কি বলো? তা ওরা তো এত বড় লোক, আমরা কি তাদের দাবি দাওয়া মেটাতে পারবো? ও নিয়ে তুমি চিন্তা করো না, ওদের কোনো দাবি দাওয়া নেই। শুধু এমন একটা মেয়ে খুঁজছে যে বাড়ির সমস্ত কাজে পটু এবং নম্র স্বভাবের। বাবা, তাহলে তো খুব ভালো কথা। তা পছন্দ করার কি আছে, আমার সাথেই তার বিয়েটা ঠিক করে দিলেই তো হতো। নূপুর এখনো ছোট, আর দিদির যা রূপের ছিরি, দিদিকে আর কে বা পছন্দ করবে?
দেখ বোন, সব সময় আমাকে এমন ভাবে বলিস না। আমি তোদের থেকে সুন্দর নই বলে আমার কি কোনো মন নেই? আমারও তো খারাপ লাগে। আর বিয়ের কথা ও আমি এমনিতেও করব না। করবে না? তোকে কেউ পছন্দ করবে না। এত বড় লোকের ছেলে দেখে তোর যে লোভ হচ্ছে সেটা আমাদের বুঝতে দিচ্ছিস না, তাই না? আহ, তোরা নিজেদের মধ্যে কি শুরু করলি বলতো? কারোর কিচ্ছু বলতে হবে না, তারা নিজেরা দেখে নেবে। সে নিয়ে তোদের অত ভাবতে হবে না। তুমি না হলে আজ বিকেলে গিয়ে রঘুকে বলে এসো যাতে কালকে ওরা আমাদের বাড়িতে আসে। ঠিক আছে গিন্নি। কি রে, মনে হচ্ছে টাপুর তুই কাঁদছিস? কে এখানে? কি রে, কি হলো? হ্যাঁ মা, আমি টাপুর। কিছু হয়নি, বলো কি বলবে মা? টাপুর মা, কি হয়েছে তোর? তুই এমন করে কাঁদছিস কেন? মা, আমি কি এতটাই খারাপ? আমি কালো বলে কেউ আমাকে বিয়ে করবে না? কালোরা কি মানুষ হয় না মা? এ মা, কে বলেছে? আমার বড় মেয়ে তো সব চাইতে সুন্দর। আমি বলছি তোকে, তুই কাঁদিস না মা। আমার খুব কষ্ট হয় যখন বোনেরা আমাকে কালো বলে, খারাপ বলে। পাগলি মেয়ে একটা। ওরা তো তোর বোন, তোর সাথে মজা করে। বাদ দে তো সব কথা। চল তো মা, 3টে শাড়ি বের করেছি তোদের 3জনের জন্য। অনেক দিন ধরে যত্ন করে রেখে দিয়েছিলাম, কাল তোরা ওটা পরিস। ঠিক আছে, চলো মা। এই কথা বলে টাপুর তার মায়ের সঙ্গে কাপড় দেখতে চলে গেল এবং তার সাথে সাথে তার 2 বোনও কাপড় দেখতে চলে আসলো। এখানে এত শাড়ি কেন? বাহ, কি সুন্দর শাড়িগুলো! তোদের জন্যই বের করে রেখেছি, কালকে তোরা এগুলোই পরবি। যে কোনো একটা পছন্দ করে নে। ও, তার জন্যই বর্দি আমাদেরকে না ডেকে একা একা বসে আছে ভালো শাড়িটা নেবে বলে, তাই না? ঠিক বলেছিস নূপুর, একদম ঠিক। তোরা তো বাড়িতে ছিলি না, তাই তো আমি এখানে এসেছি মা ডাকলো বলে। আচ্ছা, তোকে আর ন্যাকামো করতে হবে না, শর্ত দেখি। এই তো, এই শাড়ি দুটো খুব ভালো লাগছে। এর মধ্যে এটা আমি নিচ্ছি, এটা তুই নে। আর দেখ দিদি, তোর যে চেহারা, তুই ভালো শাড়ি পরিস আর খারাপ শাড়ি পরিস, তাতে কিছুই হবে না। তাই তোকে আর বাঁচতে হবে না, তুই এটাই নে। এই, তোরা ঝগড়া করিস না তো, ছোটবেলার মতো। যা, সবাই একটা একটা করে নিয়ে যা, কালকে পড়িস। এরপর টাপুর তাদের কথাগুলোর কোনো প্রতিবাদ না করে হাসি মুখে পড়ে থাকা বাকি শাড়িটা হাতে নিয়ে চলে যায় সেখান থেকে। বিষ্ণুদা, ও বিষ্ণুদা, বাড়ি আছো নাকি? কোথায় গেলে সব? আমরা চলে এসেছি। আরে রঘু ঠাকুরপো, আসো আসো, বসো। ওনারা আসেননি? হ্যাঁ, এসেছেন তো। এই তো ওনারা এসেছেন। তুমি কোনো চিন্তা করো না বৌদি, তুমি তোমার মেয়েদের ডেকে দাও। দাদা নেই? আরে, রঘু চলে এসেছে। আমি একটু বাজারে গেছিলাম। এই তো আমি এনাদেরকে নিয়ে চলে এসেছি। আমার সাথে আছে কালীচরণ বাবু এবং ওনার একমাত্র পুত্র বাপন। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ঘরে চলো। আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের মতো গরিবের বাড়িতে পা রেখেছেন। আরে না না, কি বলছেন আপনি?
আপনার ঘরে তো তিনটে লক্ষ্মী আছে, আপনি কি করে গরিব হতে পারেন? আপনি আপনার মেয়েদের ডাকুন। কই রে টাপুর টুপুর নুপুর, কোথায় তোরা? আয় মা, তোরা সবাই আয়। এই তো বাবা, আমরা সবাই চলে এসেছি। নমস্কার, আমি টুপুর। নমস্কার, আমি টাপুর। আর আমি হলাম নূপুর। এই তো আমার মেয়েরা চলে এসেছে। তা আপনার মেয়েরা তো সবই ভালো, কিন্তু আমার যে লক্ষ্মীর মতো একটা মেয়ে চাই। আমার মেয়েরা সবাই লক্ষ্মীমন্ত। আপনাদের কি আর বলি বলুন তো, আমরা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, চোখে দেখতে পাই না। মেয়ে তিনটিই তো ভরসা, বাড়িতে তিনজন মিলে সমস্তটা কাজ করে। হ্যাঁ বাবু, বিশ্বদা হাটে মালা বিক্রি করে, আর এই মেয়েরাই তো ফুলের বাগানের সব পরিচর্যা করে। তারপরেই তো এত সুন্দর সুন্দর ফুল হয়। তার সঙ্গে বাড়ির কাজও তারা নিজেরাই সব করে। হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, কিন্তু আমি তো পরীক্ষা না করে আমার একমাত্র ছেলের সাথে কাউকে বিয়ে দেব না। আগে পরীক্ষা করবেন? মানে কি পরীক্ষা করবেন আপনি? রঘু, একটা কাজ কর, উঠানে 3টে উনুন বানা, তাতে 3জনকে মাংস রান্না করতে দেওয়া হোক। দেখি কার রান্না বেশি সুস্বাদু হয়, আমি তার সাথেই আমার ছেলের বিয়ে দেবো। আচ্ছা বাবু, ঠিক আছে। তা বিষ্ণুদা, তুমি কি বলছো? তোমার মেয়েরা পারবে তো? আরে পারবে না মানে? নিশ্চয়ই পারবে। কই রে মা, তোরা ঝটপট মাংস রান্না করে ফেল দেখি। 3জনই মাংস রান্না শুরু করলো। যেহেতু টুপুর এবং নূপুর কখনো কোনো ঘরের কাজ করেনি, তাই তারা মাংসটা কি করে রান্না করবে বুঝে উঠতে পারছিল না। এই নিন, আমার রান্না হয়ে গেছে, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি এত তাড়াতাড়ি মাংস রান্না করে ফেললে। দাও তো খেয়ে দেখি একটু কেমন হয়েছে। বাহ, খুব সুস্বাদু। এত সুন্দর মাংস রান্না আমি কোনো দিন খাইনি। এই রান্না খাওয়ার পর আর কারোর হাতের মাংস রান্না আমার ভালো লাগবে বলে মনে হচ্ছে না। দিদি তো হয়ে গেল, এবার আমি কি করব? আমার তো এখনো হয়নি। এটাই দিয়ে দেব ওনাকে। এক কাজ করি, আমি বলি রান্না হয়ে গেছে আমার। এই নিন, আমারও রান্না হয়ে গেছে। আমারটা খেয়ে দেখুন তো একবার, দেখবেন দিদিরটাও ভুলে যাবেন। হ্যাঁ, দাও। ছি ছি, এ তুমি কি খাওয়ালে? এ মাংস রান্না তো হয়নি, এখনো কাঁচা। বাবা, কোথাও থেকে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে না খুব? এ কি নূপুর মা, তুই তো মাংসটা পুড়িয়ে ফেলেছিস। বিষ্ণুদা, তোমার 2জন মেয়ে সামান্য মাংসটাও রান্না করতে পারলো না, বাড়ির সমস্ত কাজ কি করে করে? হ্যাঁ, এটা তো ভাবার কথা। টাপুর মা বাড়ির কাজ এরা করে তো, নাকি তুই একাই করিস? সামান্য মাংস রান্না করতে পারলো না ওরা? তারপর বিষ্ণুর 2জন মেয়ের মিথ্যা কথা ধরা পড়ে যায়। অন্ধ বাবা মা হওয়াতে বিষ্ণু এবং সুমিত্রা এতদিন ধরে কিছু জানতে পারেনি। শেষে কালীচরণবাবু ওনার একমাত্র ছেলে বাপনের সাথে টাপুরের বিয়ে ঠিক করে। অন্যদিকে টুপুর এবং নূপুর হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। শ্যামপুর নামে একটি গ্রাম ছিল, আর সেখানে বাস করত একজন জেলে। তার সাথে তার মেয়ে ও বউও থাকত। তারা ছিল খুবই গরিব, তাদের মাছ বিক্রি করেই কোনো রকম করে দিন চলত। তার নাম ছিল বিশ্বনাথ, কিন্তু তাকে সবাই বিশু জেলে বলেই ডাকত। আরে কোথায় গেলে গো গিন্নি? বেলা যে অনেক বয়ে গেল, এখনো মাছ ধরতে যেতে পারলাম না। মনে হয় আজকে আর মাছ পাবো না। গিন্নি শিগগিরই দাও আমার ঝোলাখানি, কিছু মাছ পাই নাকি দেখি গিয়ে। এই নাও তোমার ব্যাগ। আর বলছি শোনো না, আজ যে মাছ বেচে যা টাকা পাও, সেই টাকা দিয়ে না হয় মেয়েটার জন্য একটা সাইকেল কিনে এনো। মেয়েটা হেঁটে হেঁটে কত দূরে স্কুলে যায়, আর ওর বন্ধুরা সবাই ওকে খ্যাপায় ভিখারি বলে।
ঠিক আছে গিন্নি, আনার চেষ্টা করব। এখন তবে আসি। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই এমন ভাবে বসে আছিস কেন? তাহলে কি করব বলো তো মা, কি করব? এই ছেঁড়া ড্রেস ছেঁড়া জুতো পরে যখন আমি স্কুলে যাই, আমার বন্ধুরা সবাই আমাকে খ্যাপায় আমি নাকি ভিখারির মেয়ে। আমার বাবা মা একটা ভালো জুতো জামা সেটাও আমাকে কিনে দিতে পারে না, এমনকি সময় মতো স্কুলেও পৌঁছাতে পারি না। এত দূরে পায়ে হেঁটে কি সময়ে স্কুলে পৌঁছানো যায় বলো তো মা? আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না। আমি তোর বাবাকে বলে দিয়েছি মাছ বিক্রি করে তোর জন্য একটি সাইকেল নিয়ে আসতে। তাই মা? সত্যি বলছো তুমি? কি মজা, আমাকে আর কেউ রাগাবে না। না না, আর রাগাবে না। যা, দেরি হয়ে যাচ্ছে। আজকে হেঁটে স্কুলে যা, কালকে থেকে সাইকেল নিয়ে যাবি, কেমন? তারপর উমা স্কুলের দিকে রওনা দিল আর মনে মনে আনন্দে আত্মহারা হয়ে গেল। আজকে তো আমার খুব আনন্দ হচ্ছে, স্কুল থেকে ফিরেই দেখব আমার একটা নতুন সাইকেল চলে এসেছে। কি মজাটাই না হবে। যাই, এখন তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা হই। এই সোনালি, দেখ দেখ, ভিখারির বাচ্চাটা আজকে কেমন ভাবে এসেছে। ছেঁড়া নোংরা ড্রেস পরেছে, আবার হেঁটে হেঁটে আসছে। হা হা হা। এই, তোরা আমাকে ওরকম বলবি না তো। আমার বাবা আজকে আমার জন্য নতুন সাইকেল নিয়ে আসবে। কি বললি তুই? নতুন সাইকেল? কি রে, তোরা সবাই শুনে রাখ, ওর জন্য নাকি ওর বাবা নতুন সাইকেল নিয়ে আসবে। হাসালি রে উমা, হাসালি। তারপর স্কুল ছুটি হওয়ার পর উমা বাড়িতে এসে দেখল তার বাবা তার জন্য সাইকেল আনতে পারেনি, কারণ তার বাবা আজকে একটি মাছও পায়নি। উমা, আজকে আমি তোর জন্য সাইকেল আনতে পারিনি রে। আজকের খাবারটাও জোগাড় করতে পারলাম না। কি কপাল আমার। থাক বাবা, তুমি কষ্ট পেও না। আমার এতে কোনো দুঃখ নেই বাবা। আমার কাছে তুমিই বড়। তুমি যেদিন পারবে আমার জন্য সেই দিনই সাইকেল নিয়ে এসো। আমি জানি বাবা, আমাকে স্কুলে পড়াতে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই আমি ভাবছিলাম আমি আর পড়াশুনো করব না। পড়াশোনা করবি না তো কি করবি? এই বাড়িতে কেউ পড়াশোনা জানে না। কমসে কম তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ। আমিও তো চাই বাবা, অনেক পড়াশোনা করব, চাকরি করব, অনেক বড় লোক হব, তোমাদের পাশে দাঁড়াবো। কিন্তু বাবা... হ্যাঁ, তাহলে মন দিয়ে পড়াশোনা কর। আর আজকে মাছ পাইনি তো কি হয়েছে? আমি কালকে অনেক সকাল সকাল যাব, তারপরে অনেক মাছ ধরবো। ও বাবা, বাবা, কালকে আমিও যাব তোমার সাথে বাজারে মাছ বিক্রি করতে। কেন রে, তুই আবার কালকে মাছ ধরতে যাবি কেন? না না, তোকে যেতে হবে না। তুই বাড়িতে মন দিয়ে পড়াশোনা কর। না না বাবা, কালকে আমার স্কুল ছুটি আছে, তাই তো বলছিলাম। ও, কালকে তোর স্কুল ছুটি? ঠিক আছে, তাহলে যাস। পরদিন সকালে বিশু মাছ ধরে সেগুলি বাজারে বিক্রি করতে যায় এবং তার সঙ্গে তার মেয়েও যায়। আর এই দেখে অনেক মানুষ অনেক কথা বলে। বাপ রে বাপ, আর কত কি যে দেখবো। নিজে তো মাছ বিক্রি করে, তার সঙ্গে আবার মেয়েটাকেও নিয়ে এসেছে মাছ বিক্রি করতে। হ্যাঁ, এদের তো আর কোনো পড়াশোনা নেই। এদের জীবনটা গরিব ভিখারির মতো। এরা কোথায় পাবে পড়াশোনার খরচ? দেখো, একদম বাজে কথা বলবে না তোমরা। আমি পড়াশুনো করি, আজ স্কুল ছুটি আছে তাই আমি বাবার সাথে এসেছি।
বাবা রে বাবা, এই মেয়ের মুখে কি বড় বড় কথা! বিশু, তোর মেয়েকে কোনো শিক্ষা দিসনি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না তোর মেয়ে? আরে দাদা, ওর কথায় কিছু মনে করবেন না, ও তো ছোট মেয়ে, কি বলতে কি বলে ফেলেছে। না বাবা, আমি ভুল কিছুই বলিনি ওনাদের। ওনারাই বেশি বেশি করে তোমাকে বলছে। আরে মা, তুই রাগ করছিস কেন? ওনারা তো অনেক বড় মাপের মানুষ, ওদের কথায় আমরা রাগ করে কি করব বল? আমরা গরিব মানুষ, আমাদের কত মান সম্মান দেখতে গেলে চলে রে। না বাবা, তুমি এটা কিন্তু ঠিক বলনি। আমরা গরিব বলে কি আমাদের কোনো সম্মান নেই? গরিব বলে আর তুমি মাছ বিক্রি করো বলে ওরা যা নয় তাই বলবে? দেখো বাবা, আমি একদিন সবাইকে দেখিয়ে দেব। কথা বলতে বলতে বিশুর সব মাছ প্রায় বিক্রি হয়ে গেল। তারপর তারা বাড়ির পথে রওনা দিল কিছু শাকসবজি ও চাল ডাল নিয়ে। আর তাই দেখে উমার মা খুব খুশি হলো। আজকে তো অনেক শাকসবজি কিনে এনেছো। আজকে কি অনেক মাছ পেয়েছিলে? আর সেগুলো কি সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ গো, সব মাছ বিক্রি হয়ে গেছে। দেখতে হবে তো আজকে আমার সাথে কে গেছিল মাছ বিক্রি করতে। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু সবই তো ঠিক আছে, মেয়ের মুখ ভার কেন? আরে বাদ দাও তো তোমার পাগলি মেয়ের কথা। কে না কি বলেছে সেটা এখনো মনে ধরে বসে আছে। বাবা, তুমি মাকে কোনো কথা বলো না। আমি একদিন সব মাকে বলবো, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো। তারপর উমা মনে মনে এটাই শপথ নেয় যে সে পুলিশে চাকরি করবে। তাই সে আর দেরি না করে ভোরবেলা উঠে দৌড়াতে শুরু করলো, আর তার পাশাপাশি পড়াশোনাতেও আরও জোর দিল। কিরে উমা, আমি আসছি। তোর বাবার শরীরটা খুব একটা ভালো নেই। আজকে মাছটা ধরে দেবে, আর আমি গিয়ে বাজারে বিক্রি করব। মা, আজকে তুমি বাজারে যাবে? তাহলে আমিও তোমার সাথে যাব। না না, আর বাজারে যেতে হবে না। তুই মন দিয়ে পড়াশোনা কর, আবার তোকে স্কুলে যেতে হবে, সে খেয়াল আছে তোর? খুব আছে। ঠিক আছে মা, তুমি মাছ বিক্রি করতে যাও আর আমি স্কুলে যাই। আর হ্যাঁ, কালকে আমাকে অনেক ভোরে ডেকে দেবে, আমাকে অনেক দৌড়াতে হবে। এরপর উমা রোজ ভোরবেলায় উঠে অনেক দৌড়াদৌড়ি করে। আর এই দেখে অনেকে বলতে থাকে, কিরে, মাছ বিক্রি না করে দৌড়াদৌড়ি কেন করছিস? কিন্তু উমা কোনো কথা না বলে সে তার লক্ষ্য পূরণের দিকে এগোতে থাকে। মা, বাবা, কোথায় গেলে তোমরা? আমি চাকরি পেয়ে গেছি, তাও আবার পুলিশ অফিসার। মা বাবা, তোমরা খুশি তো? হ্যাঁ রে মা, আমরা খুব খুশি হয়েছি। তোর স্বপ্ন পূরণ হয়েছে আজকে, আর আমরা খুশি হব না? এটা হয় নাকি কখনো? আমরা বাবা মা হয়ে তোকে কিছুই দিতে পারিনি, তবু তুই অনেক কষ্ট করে নিজের স্বপ্ন সত্যি করলি। ঠিকই বলেছো, আমার মেয়েটা কতই না অপমান সহ্য করেছে, কত কটু কথা শুনেছে, ছেঁড়া ড্রেস পরে স্কুলে গেছে, এখনো পর্যন্ত ওকে একটা সাইকেল কিনে দিতে পারিনি। আচ্ছা বাবা, মা, তোমরা কি সুখের দিনেও কাঁদবে? দেখো মা, আমাদের আর কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না, আর আমাদেরকে কেউ খারাপ কথাও বলবে না। পরদিন সকালে বিশু যেমন মাছ বিক্রি করতে আসে তেমনি মাছ বিক্রি করতে আসলো। আর যেসব নিচু মনের মানুষগুলি ছিল তারা টিটকারি কেটে উল্টো পাল্টা বলছিল। একদিন মেয়ে, একদিন বউ, ব্যবসাটা ভালোই পেতেছো বিশুদা। বলছি বিশুদা, তোমার মেয়েকে স্কুলে পাঠিয়েছো না অন্য বাজারে মাছ বিক্রি করতে পাঠিয়েছো?
তোমরা শুধু শুধু বিশুদাকে অপমান করছো। বিশুদার মেয়ে এখন অনেক বড় চাকরি পেয়ে গেছে, সে এখন বড় পুলিশ অফিসার। কি বলছিস রে স্বপন? জেলের মেয়ে নাকি আবার পুলিশ অফিসার? এটাও আবার আমাদের বিশ্বাস করতে হবে? আর তখনই উমা পুলিশ অফিসারের ড্রেস পরে বাজারে আসে তার বাবার সাথে দেখা করতে। আর সেই দেখে তো সকলে অবাক হয়ে উমার দিকে তাকিয়ে থাকে এবং সবাই ভাবে এটা কি করে সম্ভব, জেলের মেয়ে আবার পুলিশ অফিসার হয়ে গেল। বাবা, তোমাকে আর মাছ বিক্রি করতে হবে না। আজ থেকে তোমায় কোনো কাজ করতে হবে না। আমি সংসারের সব দায়িত্ব নেব। হ্যাঁ রে মা, আজকে আমার সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি ভাবতেই পারছি না যে তুই একজন পুলিশ অফিসার আর আমি একজন পুলিশ অফিসারের বাবা। দেখো দেখো তোমরা সবাই, আমার মেয়েকে তোমরা সবাই বলতে না একজন মাছ বিক্রেতার মেয়ে মাছ বিক্রেতাই হয়, সেটা কখনোই না। আমার মেয়ে সেটা প্রমাণ করে দিয়েছে, দেখছো তো তোমরা? হ্যাঁ বিশুদা, তুমি ঠিকই বলেছ। সেদিন আমরা তোমার মেয়েকে কত রকমের অপমান করেছি। যেখানে আমাদের তোমার মেয়েকে উৎসাহ দেওয়ার কথা, সেখানে আমরা কত রকমের বাজে কথা বলেছি। আমাকে ক্ষমা করে দিও। না না আঙ্কেল, একই কথা বলছেন আপনি। আপনারা যে সকলেই আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর হ্যাঁ, আমি একটাই কথা বলবো, আপনারা কাউকে উৎসাহ না দিতে পারলেও এরকমভাবে কাউকে অপমান করবেন না। আশা করি আপনারা এই কাজ আর কোনোদিন করবেন না। আসি। মেয়ে বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর তাদের দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।